বাতিঘরের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোনো ডিগ্রি কিংবা বিশেষ সার্টিফিকেট ছাড়াই কি আর্ন করা পসিবল? স্টুডেন্টস কিংবা এডুকেটেড হাউসওয়াইফ সবার পক্ষেই কিন্তু সম্ভব আর্ন করা। আজকে ঠিক এইরকম একটা সুন্দর স্কিল নিয়ে কথা বলবো। স্টেপ বাই স্টেপ উইথ টাইম আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে ইভেন 70K থেকে 1 লাখ পর্যন্ত আয় করা সম্ভব। ইভেন অনেকে এর চেয়ে অনেক বেশি আর্ন করছেন, কিন্তু তাদের অবশ্যই ডেডিকেশন এবং লেগে থাকার ক্ষমতা রয়েছে। তো এই চান্সটা পেতে হলে কি করতে হবে? এই কাজটা আপনি ফ্রিল্যান্সে করতে পারবেন ঘরে বসে, উইদাউট এনি নিড টু ট্রাভেল টু এনি অফিস। আপনাকে কোনো অফিসে যেতে হবে না। টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝেই ফেলেছেন যে কাজটা কি। আমরা কথা বলছি কন্টেন্ট রাইটিং নিয়ে, যদিও ডিফারেন্ট টাইপের রাইটিং রয়েছে, বাট আজকে ওভারঅল আইডিয়া দিচ্ছি। নিশ স্পেসিফিক কোনো আলোচনা করছি না, বাট এইটা আপনাকে অবশ্যই অনেক বেশি হেল্প করবে ইনিশিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো চলুন স্টেপ বাই স্টেপ জেনে নেই হাউ টু বি এ কন্টেন্ট রাইটার। প্রথম যে প্রশ্নটার মুখোমুখি আমি হই সেটা হচ্ছে, লেখালেখি করে আর্ন করা আসলেই পসিবল? অবশ্যই পসিবল। বাংলা অ্যান্ড ইংলিশ সব রকমের কন্টেন্টের চাহিদা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মার্কেটে কিন্তু অনেক বেশি। কন্টেন্ট রাইটিং এর কিন্তু ডিফারেন্ট নিশ রয়েছে। নিশ হচ্ছে বিভিন্ন রকমের টাইপস, বিভিন্ন ধরন। আপনাকে নির্দিষ্ট কোনো একটা নিশ চুজ করে দেন এগিয়ে যেতে হবে। আপনার যদি মোটামুটি ভালো একটা লেখার ক্ষমতা থাকে এবং সেই সাথে ইন্টারনেট ঘাটাঘাটি করে রিসার্চ করার ক্ষমতা, তাহলে কিন্তু ইউ আর গুড টু গো। ফেসবুকে বসে বসে অন্যের বানানো মেম দেখে অথবা নিজে মেম বানিয়ে সময় নষ্ট না করে আপনি যদি রিয়েলি আপনার রাইটিং এর দিকে মনোযোগী হন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কনসেন্ট্রেট করার মাধ্যমে ইভেন 30K থেকে 1 লাখ পর্যন্ত আয় করতে পারেন। এটা আসলে এক একজনের জন্য এক এক রকম আর্নিং হয়, এন্ড ইনিশিয়ালি অবশ্যই অনেক বেশি কম আর্নিং হবে, ধীরে ধীরে বাড়বে। এন্ড অবশ্যই এটা ডিপেন্ড করে আপনার স্কিল সেটের উপরে এবং আপনি কতটা ডেডিকেশন নিয়ে কাজ করছেন এবং নিজের স্কিলটা শানিত করার চেষ্টা করছেন কিনা সেটার উপরে। ইনিশিয়ালি কাপল অফ জবস পাওয়ার সময় খুব বেশি খুঁতখুঁতে হওয়া যাবে না। ইনিশিয়াল স্টেজে আপনাকে যে কোনো জবে নিতে হবে। ইভেন একটা কাজে যদি আপনি দেখেন যে $5 পে করছে, তারপরেও আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সার থেকে এরকম কাজগুলো আপনারা নিতে পারেন। তো যাই হোক, কথা না বাড়াই চলুন স্টেপস গুলো জেনে নেই। আজকে আমি বেশ কিছু স্টেপস এর মধ্য দিয়ে যাব, আর এই স্টেপস গুলো ফলো করলে হোপফুলি আপনারা সবাই কন্টেন্ট রাইটার হওয়ার জন্য একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন এবং ওই স্টেপ গুলো ফলো করলে খুব সুন্দরভাবে আপনি নিজেও কন্টেন্ট রাইটার হিসেবে আত্মপ্রকাশ করে কাজ শুরু করতে পারবেন। তো চলুন স্টেপ 1 এ কি আছে আমরা সেটা জেনে আসি। স্টেপ 1, প্রথমে আপনাকে নিশ চুজ করতে হবে। যেটা শুরুতেও বলেছিলাম যে নিশ হচ্ছে বিভিন্ন টাইপস। এখান থেকে যে নিশটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি চুজ করে নিন। ধরুন কেউ টেক নিয়ে ইন্টারেস্টেড, কেউ হয়তো ট্রাভেল এন্ড লাইফস্টাইল নিয়ে ইন্টারেস্টেড। এখন আপনার পছন্দের টপিকস কোনটা সেটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। যেটা নিয়ে আপনি জানেন, লিখতে পারেন, রিসার্চ করে হলেও লেখা সম্ভব, এই ধরনের একটা টপিকই চুজ করবেন। এই নিশটা নিয়ে আপনি সামনের অনেকগুলো বছর লেগে থাকতে পারবেন কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ফ্রিল্যান্স থেকে যে কোনো ইনকামের ক্ষেত্রে ইনিশিয়াল কিন্তু কার্ভটা একেবারেই লো ভাবে উপরে উঠতে থাকে, এন্ড একটা সময় যেটা হয় এটা খুবই একেবারে আপওয়ার্ডে উঠতে শুরু করে। এবং এই ধরনের যখন আপনার ইনকামটা বাড়তি হবে সেই সময় পর্যন্ত আপনাকে তো লেগে থাকতে হবে। এই কারণে এমন একটা টপিকস আপনি চুজ করবেন যেটা নিয়ে আপনার আগ্রহ আছে এবং যেটা নিয়ে আপনি যথেষ্ট মাল মশলা খুঁজে পাবেন এবং যেটা একটু স্পেসিফিক নিশ হবে। যেমন এই যে বললাম ট্রাভেল এন্ড লাইফস্টাইল, এরকম তো অনেক ট্রাভেল এন্ড লাইফস্টাইল নিয়ে রাইটিং করার অনেক কন্টেন্ট রাইটার রয়েছে। তাহলে আপনাকে কেন বিশেষভাবে প্রয়োজন? আপনি কোনো বিশেষ একটা কিছুর উপরে ফোকাস করুন। যেমন আপনি অনেকে দেখবেন ট্রাভেল ব্লগিং এর মধ্যে আজকাল ফুড ব্লগিংটা একটা আলাদা নিশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সো এটা একটা উদাহরণ মাত্র। সো এইভাবে আপনি আরো কিছু স্পেসিফিক করে নিয়ে আসুন। আরেকটা বিষয় বলে রাখি, যারা কোনো টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছেন, লাইক আপনি ফাইন্যান্স পড়ছেন অথবা আপনি ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা টপিক পড়ছেন, আপনি হয়তো মেডিকেল কলেজের স্টুডেন্ট, এই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন, কারণ মেডিকেল রাইটার কিন্তু অনেক বেশি প্রয়োজন, যেটা খুঁজে পাওয়াটা টাফ হয়ে দাঁড়ায়। কারণ একজন প্রতিষ্ঠিত ডক্টরের সেই পরিমাণ সময় কিংবা ডেডিকেশন থাকে না লেখার জন্য। কিন্তু আপনি যদি মেডিকেলের ফাইনাল ইয়ারের কিংবা থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন এবং ডেডিকেশন থাকলে ইভেন আরো আগে থেকে আপনি এই কাজটা করতে পারেন। সো আপনার যদি ডেডিকেশন থাকে, এই বিষয়ে জ্ঞান থাকে, এই বিষয়ে আপনি রিসার্চ করে লিখতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন। শুধুমাত্র খুব যে হাই পারফর্মিং সাবজেক্ট হিসেবে যেগুলোকে মনে করেন সেগুলোই টেকনিক্যাল, অন্যগুলো নয়, বিষয়টা এমন নয়। এমনকি ইংরেজি সাহিত্যের যারা পড়ছেন, যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ছেন, সব ধরনের সাবজেক্ট নিয়েই কিন্তু টপিক স্পেসিফিক লেখার দরকার হয়। তো ওই কারণে আপনি যেই সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্ট রিলেটেড লেখাগুলো করতে পারেন। আর এই লেখাগুলো যেটা হয়, এগুলো যে খুব অর্নামেন্টাল হতে হয় বিষয়টা এরকম না, বাট এডুকেটেড জার্গন গুলো ইউজ করতে হয় এবং আপনার নিজের নিশ স্পেসিফিক বা আপনার নিজের সাবজেক্ট রিলেটেড জ্ঞানটা কিছুটা হলেও থাকতে হয়। আদারওয়াইজ এই জিনিসগুলো আসলে কন্টিনিউ করা খুব একটা সহজ হয় না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটে লিখলে সেটা হলো ব্লগিং, কিন্তু এখানে আমরা যে রাইটিং এর কথাটা বলছি এটা হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি কিভাবে ক্লায়েন্টস খুঁজবেন এবং তাদের জন্য রাইটিং করবেন সেই বিষয় নিয়ে। আপনি যদি
ব্লগ কিংবা ওয়েবসাইট নিজে থেকে শুরু করতে চান ফ্রম স্ক্র্যাচ এবং এই জিনিস থেকে আপনি যদি আর্ন করতে চান, তাহলে এটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা পাথওয়ে এবং সেই ক্ষেত্রে আপনার আরো অনেক বেশি স্কিল এবং সময়ের প্রয়োজন। সো এই কারণে আমরা আসলে আজকে ব্লগিং পার্টটাতে যাচ্ছি না, অন্য কোনো বিখ্যাত ওয়েবসাইট যারা দীর্ঘদিন ধরে ব্লগিং করছে তাদের সঙ্গে যুক্ত হবার কথাটাই আমরা বলতে যাচ্ছি। তো যাই হোক, ইনিশিয়ালি দেশের বাজার নাকি ইন্টারন্যাশনাল মার্কেট, কোন ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করবেন, এই সব কিছু কিন্তু ঠিক করে নিতে হবে। দেশি ইউটিউবার যারা আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু একটা চমৎকার অবস্থানে এখন পৌঁছে গেছেন। তাদের কিন্তু সহকারী প্রয়োজন হয়, তাদের ফেসবুক কন্টেন্টস কিংবা এইগুলো লিখে দেওয়ার জন্য কাউকে না কাউকে প্রয়োজন হয়। আবার অনেকেই কিন্তু তাদের কোর্স তৈরি করছেন আজকাল, সেই কোর্সের কন্টেন্টস অ্যাড গুলো লিখে দিতে হয়, এগুলোর জন্য কাজ পেতে পারে। দেশি কন্টেন্ট লিখতে চাইলে আরেকটা জায়গা হচ্ছে নিউজ পোর্টাল গুলো, এদেরও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে লেখকের প্রয়োজন হয়। আজকাল তো সব মেইন স্ট্রিম নিউজ চ্যানেল গুলোরও কিন্তু ইউটিউবে চ্যানেল রয়েছে। তো এই জন্য তাদের বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটর দরকার হয়, বিভিন্ন রকম রাইটিং দরকার হয়। তো সেই জন্য আপনি এদেরকে যোগাযোগ করতে পারেন এবং এই ক্ষেত্রে খুব সুন্দর একটা কভার লেটার নিয়ে অ্যাপ্রোচ করা উচিত। তো যাই হোক, আমাদের মেইন ফোকাস তো আসলে ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এই ধরনের ওয়েবসাইট নিয়ে। চলুন সেখানে চলে যাই। মার্কেট প্লেসে আপনি যদি কাজ করতে চান তাহলে ইংলিশ খুবই দারুণ একটা অপশন। ওইখানে বাংলা কাজ খুব একটা পাবার সম্ভাবনাটা কম, কিছু যে পাবেন না সেরকম না, কিছু পাবেন। আবার আপনারা অনেকেই কিন্তু হায়ার স্টাডিজ কিংবা নানান চিন্তা থেকে জার্মান কিংবা ফ্রেঞ্চ শিখেছেন। এখন সবার তো লেভেল এক না, কারো যদি লেভেলটা এরকম হয় খুব ভালোভাবে লিখতে পারবেন, অথবা অনেকে ফ্রেঞ্চ কিংবা জার্মান এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোর আপনি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছেন, সেই ক্ষেত্রে সেই টেস্ট স্কোরটাও আপনি কিন্তু ফ্লন্ট করতে পারেন। আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন যে আপনিও কিছু কিছু লিখতে পারেন। সো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনি বেশ কিছু কাজ পাবেন, কারণ যেখানেই স্কারসিটি আছে, যেখানেই একটা ভালো কিছু আপনি লিখতে পারবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আমি জাস্ট পসিবিলিটির কথা বললাম, এগুলো আসলে সবার জন্য না, কারণ সবাই এই জিনিসটা পারবে না। ইংলিশটা হচ্ছে ওভারঅল সবাই জানেন, এই কারণে আপনার ইংলিশ রাইটিংটা ভালো হলেই শুধুমাত্র কন্টেন্ট রাইটিং এ আসা উচিত। তো যদি আপনার ইংলিশ রাইটিংটা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু ইভেন আপনি বাংলা কন্টেন্ট লেখার ক্ষেত্রেও একটু ঝামেলা পড়ে যাবেন। মার্কেট প্লেসে ইংলিশে লেখা কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লিখে দেয়া, দেশীয় বাজার থেকে কাজ খুঁজে নেওয়া, দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট পাথওয়ে। সো এই কারণে বলছিলাম যে এই পাথওয়েটা আপনাকে আগেই ডিসাইড করতে হবে। এটা ছিল স্টেপ 2। এখন চলুন স্টেপ 3 তে। অ্যানালাইজ ইউর স্কিল। আপনার স্কিলটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি কেমন লিখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, নিচে আমি দুটো কন্টেন্ট দিচ্ছি, সেই দুটো আপনি একটু পজ দিয়ে পড়ে নিন। সো লেখা দুটো নিশ্চয়ই দেখেছেন। ফার্স্ট যে রাইটিংটা, এটা যে মানুষটা লিখেছে, এই মানুষটা যদি আপনি হন, এর মানে হলো আপনার এখনো পর্যন্ত কন্টেন্ট রাইটিং করার কিংবা রাইটিং করে আর্ন করা একেবারেই পসিবল না। ইউ নিড টু লার্ন আ লট। আপনাকে অনেক অনেক ডেডিকেশন দেখাতে হবে, অনেক কাজ করতে হবে নিজের উপরে, তারপরে হয়তো আপনি এদিকে আসতে পারেন। তো যাই হোক, আপনি যদি সেকেন্ড টাইপস এর রাইটার হন, এই সেকেন্ড রাইটিংটা যদি আপনার টাইপস হয়, তাহলে আমি বলবো যে গুড নিউজ, নেক্সট স্টেপস গুলো আপনি ফলো করলে হোপফুলি আপনি প্রিটি সুন কন্টেন্ট রাইটার হতে পারবেন। সো এই তো, নিজের স্কিলটা এভাবে অ্যানালাইজ করুন, নিজে লিখুন, লিখে নিজেই পড়ে দেখুন সেটাকে স্ট্যান্ডার্ড কিছু মনে হচ্ছে কিনা, অথবা ভালো কাউকে দেখা যাকে আপনি মনে করেন যে সেটা বুঝতে পারবে, এমন কাউকে দেখাতে পারেন। এখন স্টেপ নাম্বার 4, আপনাকে স্যাম্পল রেডি করতে হবে। আপনার নিশ তো চুজ করলেন, দেশের বাজারে কাজ করবেন নাকি ফ্রিল্যান্সে সেটাও চুজ করে ফেললেন এবং দেখে ফেললেন আপনার স্কিল লেভেলটা কোথায়। আপনি কি আদৌ এখনই শুরু করতে পারবেন নাকি আপনাকে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করে আসতে হবে। সো 3টা স্টেপ হয়ে যাবার পরে এখন হচ্ছে 4th স্টেপ। আপনি যে নিশ চুজ করেছিলেন সেটার উপরে বেস্ট কিছু ব্লগস এবং ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। সেখান থেকে আপনি 20 থেকে 30টা অথবা যত বেশি আর্টিকেল সম্ভব আপনি চুজ করবেন এবং সেগুলো নেবেন। যত বেশি চ্যালেঞ্জিং হবে তত আপনার জন্য ভালো। এইরকম যত বেশি আর্টিকেল আপনি পড়বেন তত বেশি ভালো আপনি সামনে লিখতে পারবেন। খুব সুন্দরভাবে আপনি ওই পুরো লেখাটার স্ট্রাকচার দেখবেন, কন্টেন্টস কেমন কেমন ঢুকিয়েছে সেটা দেখবেন, কিভাবে ডেলিভার করা হয়েছে, কিভাবে বাক্য গঠন করা হয়েছে সেগুলো একটু দেখবেন, কিভাবে বোরিংনেস কাটানো হয়েছে সেটা অ্যানালাইজ করবেন। মোট কথা, কিভাবে পুরো লেখাটা সাজিয়েছে, কিভাবে পুরো অ্যানালাইসিসটা করেছে, কিভাবে রিসার্চ করেছে, এভরিথিং নিয়ে আপনি প্রত্যেকটা লেখার সাথে আপনি একাত্ম হয়ে এভাবে দেখতে থাকবেন। তো এই পুরো অ্যানালাইসিস করে আপনি যখন 20-30টা পড়বেন তখন আসলে আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে আপনি যদি লিখতে চান তাহলে কেমন করে লিখতে হবে। দেন সেই রকম কিছু লেখা আপনি নিজে লিখতে ট্রাই করবেন। 20-30টা পারলে তো খুবই ভালো, অন্তত 5টা থেকে 10টা লেখার চেষ্টা করুন। গাইডলাইন্স ওই অরিজিনাল লেখাগুলোই থাকবে, নিজে থেকে আরো কিছু রিসার্চ করতে হবে, আরো কিছু ইনফরমেশন পুট করতে হবে, নিজের কিছু পাঞ্চ আপনি অ্যাড করবেন এর মধ্যে এবং আপনি নিজের ভাষায় লিখবেন। এইভাবে বেশ কয়েকটা লিখে ফেললে আপনার পোর্টফোলিও রেডি করা অনেক বেশি সহজ হয়ে যাবে। রাইটিং এর জন্য পোর্টফোলিও কিভাবে রেডি করবেন এবং কিভাবে সেগুলো উপস্থাপন করবেন সেটা নিয়ে সামনে আরেকটা ভিডিও বানাবো, স্টে টিউনড ফর দ্যাট। তো যাই হোক, এখন চলুন নেক্সট স্টেপটা জেনে আসি। স্টেপ নাম্বার 5, আপনাকে এখন আপনার স্কিল আপগ্রেড করতে হবে। তো ওই যে পড়ছেন, লিখছেন এবং রাইটিং করছেন, পোর্টফোলিও বানাচ্ছেন, এখনই কিন্তু সময় কিছুটা এসইও আপনি শিখে নেবেন। গ্রামারলি কিভাবে ইউজ করবেন সেটা আপনাকে জানতে হবে। কিওয়ার্ডস কিভাবে রিসার্চ করে সেটা একটু একটু জানুন। কি করে প্লেজারিজম চেক করতে হয় সেটা আপনাকে জানতে হবে। অনেক সময় আমরা খুব সুন্দর একটা লেখা প্রডিউস করার পরেও দেখা যায় যে অনেক ব্লগ থেকে আমরা কপি পেস্ট করেছি এবং সেই কারণে আমাদের লেখাটা কিন্তু অ্যাকসেপ্টেড হয় না। সো এটা জানতে হলে আপনাকে যেটা করতে হবে, প্লেজারিজম কিংবা চুরি করা কোনো কন্টেন্ট কিনা সেটা চেক করতে হবে। আর ওভারঅল আপনি আসলে চুরি করবেনই না কখনো। যদি কোনো ব্লগ থেকে কোনো লাইন নেন, সেটা যদি আপনি আসলে কোট করে দেন অথবা বলে দেন যে এখান থেকে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনি গুড টু গো। আদারওয়াইজ কারো লাইন হুবহু কপি করে
করে দেওয়াটা কোনো ভালো কথা না। ওই লাইনটাকে রিফ্রেশ করার স্কিলটা আপনাকে থাকতে হবে। তো যাই হোক, এরকম অল্প অল্প ছোটখাটো স্কিলস গুলো অ্যাড আপ করলে আপনি কিন্তু আরো অনেক ভালো রাইটিং স্কিল জড়ো করতে পারবেন নিজের পোর্টফোলিওতে। স্পেশালি এসইও অপটিমাইজেশনটা জানা থাকলে সেটা আজকাল অনলাইনে ফ্রিল্যান্সে যেই কোনো প্ল্যাটফর্মে যেই কোনো কাজই আপনি করেন না কেন সেখানে কিন্তু অনেক বেশি প্লাস পয়েন্ট। তো যাই হোক, এই স্টেপ 5টা যদিও আমি স্টেপ 5-এ বলছি, বাট এটা কিন্তু আপনি সাইমালটেনিয়াসলি চালাতে পারেন স্টেপ 6 এর সাথে সাথে। তো স্টেপ 5টা আসলে কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা আপনি ধীরে ধীরে নিজের জীবনে আরো বেশি আপনাকে বাড়াতে হবে, স্কিল সেট গুলো আরো বেশি শানিত করতে হবে, ধীরে ধীরে অ্যাড আপ করে নেবেন আপনার নিজের সাথে নিজের স্কিল গুলোকে। তো যাই হোক, তাহলে স্টেপ 6টা কি? স্টেপ 6 হচ্ছে সার্চ ফর ক্লায়েন্টস। ইনিশিয়াল স্টেজে নিশ চুজ করার পরে দেশীয় বাজার নাকি অনলাইন প্ল্যাটফর্ম, সেটা যখন আলোচনা করেছিলাম সেখানে কিছুটা বলেছিলাম যে দেশের বাজারে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবে। তো অনেক ওয়ে আছে ক্লায়েন্ট পাওয়ার জন্য। ফেসবুক গ্রুপস, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর এবং লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টাম্বলার, ফাইবার, আপওয়ার্ক, এমনকি ইনস্টাগ্রাম থেকেও আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। আর ডেইলি আপনি যদি কিছু একটা লিখতে থাকেন এবং সেই জিনিসটা আপনি পোস্ট দেন, তাহলে আপনার রাইটিং এর কিন্তু একটা স্যাম্পলও তারা পেয়ে যাচ্ছে। পোর্টফোলিও খুব সুন্দর করে বানিয়ে আমি যে আগের স্টেপ গুলোতে যেভাবে বললাম ওরকম করে আপনি যদি বেশ কিছু লিখে রাখেন, সবগুলো যে লং হতে হবে এমন না, শর্ট কিছুও হতে পারে, কিন্তু আপনার রাইটিং এর একটা গুড স্যাম্পল থাকা উচিত। তো যাই হোক, আপনার এই সবকিছুর প্রস্তুতি নিয়ে আপনি যদি মাল্টিপল ক্লায়েন্টকে মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্রোচ করতে থাকেন, তাহলে 1-2 মাসের মধ্যে আপনার স্কিল সেট ভালো হলে কাজ পেয়ে যাওয়া খুবই সহজ। তো এই খোঁজাখুঁজির ক্ষেত্রে প্রথম 3 থেকে 6 মাস কিন্তু খুব একটা স্মুথ হবে না রোড। সো বি পেশেন্ট। এই পর্যায়ে আপনার ধৈর্যটা হচ্ছে অনেক বড় চালিকা শক্তি। বি ডিফারেন্ট। ভালো একজন রাইটার হবার সাথে সাথে ভালোভাবে পোর্টফোলিও বানিয়ে সুন্দর করে কাভার লেটার লিখে চমৎকার একটা প্রফেশনাল ইমেইল লিখে এবং খুব চমৎকার ভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ না করলে তাহলে কিন্তু ভালো আর্নিং হবার পসিবিলিটি একেবারেই কম। এন্ড ইনিশিয়ালি $5-10 যদি একটা কাজ হয় সেটাকেও অনেক বেশি গুরুত্ব দিয়ে করুন, কারণ আপনি যদি ফাইবার কিংবা আপওয়ার্ক থেকে সেই কাজটা আপনি ডেলিভারি দেন, সেই ক্ষেত্রে তারা আপনাকে একটা রেটিং দিবে। তো কম টাকায় কাজ করেও আপনি যদি ভালো রেটিং ইনিশিয়ালি আর্ন করতে পারেন এবং 5-10টা যদি আপনি একটা রিয়েল রিভিউ আপনার আর্ন করা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পোর্টফোলিও এবং এই রিভিউ গুলোকে একত্র করে নিজের অবস্থানটা অনেক শক্ত করতে পারবেন। নিজের কন্টেন্টের বিপরীতে কতটুকু পারিশ্রমিক চান সেটা কিন্তু আপনি নিজেই ঠিক করতে পারবেন। ভালো রাইটার যে চাইলেই খুব বেশি পাওয়া যায় সেটাও কিন্তু না। ADHD এত বেশি বেড়েছে, মানুষের পক্ষে কিন্তু মনোযোগ দিয়ে লিখতে পারা এটা আসলে সবার পক্ষে সম্ভব না। সো আপনার জন্য যদি এই জিনিসটা সম্ভবপর হয়, আপনি যদি ভালো লিখেন, তাহলে অবশ্যই এটার অ্যাডভান্টেজ আপনি নেবেন। ওভারঅল যে কথাটা বলবো, রাইটিং এর প্যাশন না থাকলে এই কাজটা শুরু না করাই ভালো। এমন যেন না হয় যে রাইটিংটাকে ইজি মনে করে আপনি শুরু করে ফেললেন। বি স্মার্ট, ট্রাই টু স্কেল আপ এন্ড হ্যাপি আর্নিং।